আসসালামু আলাইকুম। তাহলে আজকে আমাদের হচ্ছে কততম তৃতীয়তম ক্লাস সেকেন্ড পার্টের কিন্তু সেকেন্ড পার্টের তৃতীয়তম ক্লাস। তো তোমরা তো জানো যে তোমাদের আসলে ফুল সিলেবাস এক বছর আগেও কিন্তু শর্ট সিলেবাস ছিল। তো এই জন্য আর কি এমনি যারা নতুন তাদের জন্য শুক্রবারে এক্সট্রা ক্লাস থাকেই। এটাও একটা এক্সট্রা ক্লাস, কারণ হলো এটা অতিরিক্তভাবে পড়ানো হচ্ছে। তো এই জন্য একটু কষ্ট করে পড়তে হবে, কারণ হলো তুমি আগেই সিলেবাসটা অনেক দূর আগে রাখো, এটা তোমার জন্য ভালো। শেষের দিকে তাড়াহুড়া করা এটাই বরঞ্চ কষ্টদায়ক, তাই না? ফার্স্ট ইয়ারের সিলেবাস ফার্স্ট ইয়ারে কমপ্লিট করতে হবে, কোনো অবস্থাতেই সেকেন্ড ইয়ারের জন্য রাখা যাবে না। বুঝতে পারছো? হ্যাঁ আছে, তো বেশিরভাগ কলেজে আছে, কিছু কিছু কলেজে নাই। এখন হচ্ছে যে হ্যাঁ, তো এই কারণে হচ্ছে সেকেন্ড পার্টটা আমরা এখন একটু করে রাখছি, কারণ সেকেন্ড ইয়ারে সময় কম পাবা। সেকেন্ড পেপার মানে সেকেন্ড ইয়ারে যখন উঠে যাবা তখন তুমি সময় কম পাবা। কারণ কি, সেকেন্ড ইয়ারে ওঠার পরে তখন দেখা যাচ্ছে পি টেস্ট থাকে, টেস্ট থাকে, এইসব পরীক্ষা টরীক্ষা চলে, তখন পড়াশোনার ক্ষতি হয়। মানে পরীক্ষা চললে উপকার আছে, কিন্তু তখন ক্ষতিও হয়। যখন পরীক্ষা চলছে তখন তুমি নতুন পড়া পড়তে পারছো না, এতে করে সময় অনেকটা চলে যায়। সেকেন্ড ইয়ারে আসলে কম সময় থাকে, এই জন্যই একটু কষ্ট করে। এটা মনে করবো না যে আমি 4 দিন ক্লাস করব, আবার হচ্ছে এখন করব, আবার হলো বিকালে যাদের 4টায় ব্যাচ আছে আবার 4টায় আসবো, 2বার আসবো। তো এটা ভাবতে হবে আমিও তো 2বার আসছি, তাই না? আমি তো আগেই বলছি, তো ওটা ভাবা যাবে না। তোমাদের সাথে এটা করা, তোমরা যেন বেশি প্রেসারে না পড়ো, একটু আগে রাখতে পারি আমরা। হ্যাঁ, তো এই জন্য তোমরা হচ্ছে নিয়মিত ক্লাস করবা। গত সপ্তাহে কিন্তু বেশি জন ছিল, আর এই সপ্তাহে কি ভুলে গেল কিনা এখন প্রতিদিনে যদি মনে করাই দিতে হয় তাহলে তো সমস্যা, তাই না? বরঞ্চ তোমরা আমাকে মনে করিয়ে দিবা যে, তাই না, আমি তোমাদের থেকে বেশি বয়োজ্যেষ্ঠ, তাহলে আমি তো ভুলে যাবো। তোমরা আমাকে মনে করিয়ে দিবা যে স্যার হচ্ছে যে শনিবারে ক্লাস আছে, আসেন কিন্তু। আমাকে এটা বলবা তোমরা, তাই না, যে শনিবারে ক্লাস আছে, আসেন কিন্তু। তাই না? কিন্তু আমি আবার তোমাদের মনে করিয়ে দেওয়ার জন্য এখানে লেখা আছে, তাই না, লেখা আছে। তো এটা যাই হোক, এটা হয়তো চোখ পড়ে না, মানে একটু কোনাতে লেখা আছে, এই জন্য মনে হয় না। উপরে থাকলে হয়তো মাঝখানে মিডিলে লেখা, খাদ্য ব্যাগের একদম উপরে লেখা দিতে হবে। হ্যাঁ, ঠিক বলেছ, তাহলে মনে চোখ পড়বে। খুবই সুবিধা। তোমরা তো জেনে গেলা, মানে অন্যান্যদের জন্য নাকি? জি স্যার। অতি শুনি দ্বিতীয় প্রশ্ন। ও আবার কয়টা সেটা ঠিক না? শুনি নাই ও 12 হয়নি, 11:30। আরে 3 এর জায়গাটায় হ্যাঁ, এইটা চোখে পড়বে না, বেশি উপরে হওয়ার কারণে মাঝখানে লেগে যাবে, বেশি উপরে চোখে পড়বে না। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। দেখো, এখন সবথেকে গুরুত্বপূর্ণ আর কি টপিকস, কারণ এখান থেকে সৃজনশীল বেশি আসছে, আগের দিকে তেমন একটা আসে না। তো এখান থেকে সৃজনশীল বেশি আসে, এটাই বেশি গুরুত্বপূর্ণ, এবং এটা মেডিকেল অ্যাডমিশনও এখান থেকে কোশ্চেন আসে যে নিম্নের কোনটি কোন পর্বের, এই বৈশিষ্ট্য দিয়ে বলে এটি কোন পর্বের। তো এই পর্বের ব্যাপারটা মনে হয় তোমরা 9-এও পড়ছো যে 9টা প্রধান পর্ব আছে, তাই না? 9টা প্রধান পর্ব সম্পর্কে। তো 9টা প্রধান পর্ব, তবে সর্বমোট পর্ব তো আসলে 33টা। তো যেই পর্বগুলো পৃথিবীতে এখনো টিকে আছে সেগুলোকে আমরা ধরি আর কি, সেটাকে 9টার মধ্যে ধরি আর কি। এই 9টা পর্ব পৃথিবীতে টিকে আছে। তো 9টা পর্ব মনে একটা ছন্দ বলেছিলাম। এবার দেখো পরিফেরা। তো প্রথম কথা হলো পরিফেরা নামকরণটা কেন হয়েছে, যে পোরাস যোগ ফেরা। পোরাস মানে ছিদ্র, অর্থাৎ এই পর্বের প্রাণীদের গায়ে অসংখ্য ছিদ্র থাকে, এই জন্য এই পর্ব প্রাণীদেরকে বলা হয় ছিদ্রযুক্ত প্রাণী। পেজ হচ্ছে 21। এই জন্য এই পর্বের প্রাণীদেরকে বলা হয় ছিদ্রযুক্ত প্রাণী বা ছিদ্রাল প্রাণী, গায়ে অসংখ্য ছিদ্র থাকে। হ্যাঁ, পোরাস মানে ছিদ্র, আর ফেরা মানে বহনকারী, মানে ছিদ্র বহনকারী, এদের গায়ে অসংখ্য ছিদ্র থাকে। আচ্ছা, তো এখন দেখো যে সংক্ষিপ্ত পরিচিতির এখানে 2 নম্বর লাইনে বলা হচ্ছে এদেরকে স্পঞ্জ নামে পরিচিত, মানে এরা স্পঞ্জ নামে পরিচিত। স্পঞ্জ বলতেও বোঝায় ভিতরে অসংখ্য ফাঁক যুক্ত এরকম জিনিসকে স্পঞ্জ বলা হয়। যেমন ধরো যে আমরা জানি যে স্যান্ডেল করা হয় স্পঞ্জ, ভিতরে অনেক গ্যাপ, এখানে বাতাস ঢুকে থাকতে পারে, যার জন্য কিন্তু স্যান্ডেল কি পানিতে ভাসে, ডুবে যায় না, তাই না? স্যান্ডেল পানিতে ভাসে, তাই বলে তুমি যদি চিন্তা করলে স্যান্ডেল তো পানিতে ভাসে, তাহলে আমি স্যান্ডেল পরে নদী পার হয়ে যাবো, তাহলে তো আবার তোমার ভারের কারণে আবার সমস্যা, এমনি ভাসবে, তাই না? তো এই জন্য এদেরকে স্পঞ্জ বলা হয়। তাহলে এই পর্বের প্রাণীদের ভিতরে অসংখ্য ফাঁক থাকে, ছিদ্র থাকে, এই জন্য এদেরকে স্পঞ্জ বলা হয়।
এটা মনে রাখবো। তারপরে এমসিকিউর জন্য মনে রাখবো এরা 1 মিলিমিটার থেকে প্রায় 2 মিটার পর্যন্ত হয়ে থাকে। এরা অধিকাংশই সামুদ্রিক, এটা মনে রাখবো। আর হচ্ছে তারপরে লাস্ট লাইন, কিছু প্রাণীর দেহের অভ্যন্তরে অণুজীব প্রবেশ করে, এই কারণে এদেরকে এন্ডোসিম্বায়ন্ট বলা হয়। এন্ডোসিম্বায়ন্ট তো মনে আছে না? এন্ডোসিম্বায়ন্ট মনে আছে কি তোমাদের? এন্ডো, হ্যাঁ হ্যাঁ, এন্ডোসিম্বায়োসিস থেকে এন্ডোসিম্বায়ন্ট নাম আসছে, তাই না? ওটা হলো এন্ডোসিম্বায়ন্ট হলো নাউন আর এন্ডোসিম্বায়োসিস হলো অ্যাডজেক্টিভ, মনে করো। হ্যাঁ, অর্থাৎ কি, যে যদি এরকম হয়, আমরা তো জানি এন্ডো মানে হচ্ছে ভিতরে, এন্ডো মানে হলো ভিতরে, এন্ডো মানে ভিতরে, সিম্বায়োসিস। তাহলে এই সিমের হলো সিম মানে একই সাথে, সিম মানে একই সাথে, আর বায়ো মানে জীবন, বায়ো মানে জীবন, সিস মানে পদ্ধতি। তার মানে বোঝাচ্ছে কোনো একটা জীব অন্য একটা জীবের ভিতরে, কোনো একটা জীব অন্য একটা জীবের ভিতরে প্রবেশ করে একসাথে জীবনযাপন করার যে পদ্ধতি চলে সেটা হলো এন্ডোসিম্বায়োসিস বা এন্ডোসিম্বায়ন্ট। তার মানে কোনো একটা ছোট জীব অন্য একটা বড় জীবের ভিতরে ঢুকে একসাথে জীবনযাপন করে, তখন এটা হলো এন্ডোসিম্বায়োসিস। তো এরা হলো এরকম, এরা তো ছোট ছোট, যারা ছোট তারা অন্য কোনো বড় প্রাণীর মধ্যে ঢুকে, ভিতরে ঢুকে তারা একসাথে জীবনযাপন করে, এটাই হলো এন্ডোসিম্বায়োসিস বা এন্ডোসিম্বায়ন্ট, এটা বলছে। এখন দেখো এখানে হচ্ছে পলিফার পর্বের বৈশিষ্ট্য। তো এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে মনে রাখতে হবে যে যেগুলো বোল্ড করা শব্দ আছে না, এই শব্দগুলোই পরীক্ষায় বেশি আসে, এমসিকিউর জন্য বেশি আসে। যদিও এই পর্বটা বড়ই দুর্ভাগা, এই পর্ব থেকে সৃজনশীল একবারও আসেনি, কিন্তু এমসিকিউ অনেকবার আসছে। এই জন্য দুর্ভাগা যে এই পর্বটা থেকে সৃজনশীল একবারও আসে। তো এমসিকিউর জন্য এই বোল্ড করা অক্ষরগুলা এইগুলো হচ্ছে করতে হবে, এগুলো এমসিকিউর জন্য। তো এখানে যেগুলো আমরা একটু না বুঝে আসছি সেগুলো বুঝি। যেমন বলছে এদের দেহপ্রাচীর পিনাকোড্রাম আর হচ্ছে এবং কোয়ানোড্রাম, এই জিনিসগুলো কি দেখো, এদের দেহপ্রাচীর পিনাকোড্রাম, অর্থাৎ এদের এরকম, এরা হলো এরকম হয়, বোঝার জন্য আসছি, পরীক্ষা আঁকতে হবে না, এটা এটা যাতে বুঝতে তোমাদের সুবিধা হয় সেজন্য এটা আঁকছি, এটা পরীক্ষার জন্য না, ঠিক আছে? তোমরা আঁকতে পারো বোঝার সুবিধার জন্য যে এদের চেহারাটা কেমন আসলে, ভিতরে বাইরে এদের চেহারা কেমন, ভিতরে বাইরে এদের চেহারাটা কেমন, এটার জন্য আঁকা, পরীক্ষার জন্য না, পরীক্ষা আঁকতে হবে না। আর এর ভিতরে দুই ধরনের, এই যে কোষগুলো আছে না, এই কোষগুলোর নাম হলো পিনাকোডাম। পিনাকো মানে বাইরে বা শীর্ষে, হ্যাঁ, পিনাকোডাম, পিনাকোডাম। তো ডাম মানে ত্বক, পিনাকো মানে হলো বাইরে, বাইরে আর কি ত্বক বোঝাই, বাইরে। আর ডাম মানে কি, ত্বক, ডাম মানে হলো ত্বক, তার মানে বাইরের ত্বক। পিনাকোর আরেকটা বাংলা আছে কিন্তু, সেটা হলো শীর্ষ, পিনাকো মানে শীর্ষ, মানে বাইরের দিকে থাকাই শীর্ষ, ঠিক আছে? তাহলে এদের হচ্ছে দুইটা কোষ স্তর দিয়ে গঠিত গোল ধরনের ধরো প্রাণী। বাইরের দিকে আছে হলো এক ধরনের কোষ যার নাম পিনাকোড্রাম, যেহেতু এটা বাইরের দিকে থাকে তাই এর নাম পিনাকো। পিনাকো মানে বাইরে, ড্রাম মানে ত্বক, মানে বাইরের ত্বক, এটা বোঝাচ্ছে, এটা হলো পিনাকোড্রাম। এখন দেখো ওই যে বললাম যে এদের হলো বাইরের দিক থেকে ভিতরের দিকে, খেয়াল করো সব জায়গায় ছিদ্র আছে না, এই যে ছিদ্র, এই ছিদ্রগুলোর কারণে এদেরকে বলা হয়, এই যে ছিদ্র আছে না, এই ছিদ্রগুলোর কারণে এদেরকে বলা হয় ছিদ্রাল প্রাণী বা পরিখেরা। এই ছিদ্রগুলোকে বলা হয় অস্টিয়া নামক ছিদ্র। অস্টিয়া মানে বোঝায়
অস্ট্রেলিয়া দেশ না, হ্যাঁ অস্ট্রেলিয়া মানে হচ্ছে এটা দেশ না, এটা হচ্ছে খুবই সূক্ষ্ম ছিদ্র। আমরা তো পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, কিন্তু এত সূক্ষ্ম ছিদ্র যে মাইক্রোস্কোপ ছাড়া তুমি এই ছিদ্র দেখতে পাবে না। মাইক্রোস্কোপ হ্যাঁ 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 সেটাই। অস্ট্রেলিয়া বলতে বোঝায় খুব সূক্ষ্ম, খুব সূক্ষ্ম, খুব সূক্ষ্ম ছিদ্র, খুব সূক্ষ্ম ছিদ্র, হ্যাঁ খুব সূক্ষ্ম ছিদ্র। তোমাদেরটা সব অফ করলে গরম লাগে না? হ্যাঁ সব এখনই অফ করবো, আরেকটু পরে একটু পানি দেন। হ্যাঁ স্যার 25 দিয়ে দেবো, পরে আবার বলো না যে গরম না, তখন আবার কমাই দিবেন। হ্যাঁ তাহলে এই করে আজকে আমার যারা পরে ক্লাস দেখবে তারা ওরে কি ব্যাপার আজকে ক্লাস হচ্ছে না খালি এসি কমানো বাড়ানো হয়েছে। এখন দেখো আরেকটা কোষ, একটা হলো পিনাকোডাম, আরেকটা বলছে হলো যে কোয়ানোডাম, বলছে না আরেকটা কোয়ানোডাম বলছে। দেখো কোয়ানোডাম কেমন, কোয়ানোডাম আরেকটা কোষ কোয়ানোডাম, কোয়ানোডামটা কেমন, কোয়ানোডাম এরকম সব জায়গায় কিন্তু এরকম আছে। হ্যাঁ আমি তো সব আঁকছি না, তবে সব জায়গাতেই এরকম আছে, বুঝছো? সব জায়গাতেই এরকম। এটা কিন্তু গোটাটা, গোটাটা কি না হলে তো হবে নাকি? গোটাটাই এরকম কোষ। তাহলে ভিতরের দিকে দেখো আরেকটা কোষ স্তর যার নাম হলো কোয়ানোডাম। কেন এর নাম কোয়ানোডাম হলো? হোয়াট ইজ কোয়ানোডাম? এর নাম হলো কোয়ানোডাম। কোয়ানোডাম মানে হলো, কোয়ানো মানে ফানেল, কোয়ানো মানে ফানেল, কোয়ানো মানে কি ফানেল। এই যে কোয়ানো এর বাংলা অর্থ ফানেল, দেখতে ফানেলের মতো, দেখতে কিসের মতো? ফানেলের মতো। ফানেল কিন্তু চিনো তোমরা, এই যে এরকম ফানেল হয় না, এরকম তো না কিছুটা, এই যে এখানে কাপ এর মধ্যে কিছু দেয়, মানে যে তেল টেল ঢালে ওর মধ্যে দিয়ে পারে না। তাহলে এরা গোটা দেহ কিন্তু বাইরের দিক আর ভিতরের দিক মিলে, ভিতরের দিকে এটা তো ধরো লম্বচ্ছেদ করছে, তাই এটা ধরো গোলাকৃতির একটা প্রাণী, এরকম গোল। হ্যাঁ তো এটা মনে করো এই কোষ হলো কোয়ানোডাম, কোয়ানোডাম পিনাকোডাম। হ্যাঁ এই যে ছিদ্র, এর নিচে আছে কি? এর নিচে আছে কোয়ানোডাম, ঠিক আছে? এবং কোয়ানোডামও এমন ভাবে থাকে ভিতরে অসংখ্য নালীতন্ত্র তৈরি করে, ভিতরে অসংখ্য নালীতন্ত্র গঠন করে, হ্যাঁ নালীতন্ত্র গঠন করে। হ্যাঁ তো অনেকে মনে করো ক্রিকেট খেলা দেখতে যায় না, অনেকে কষ্ট করে, এটা কিন্তু কষ্ট দেয়, কারণ ধরো বাড়িতে বসে দেখাই বেশি আরামদায়ক, কিন্তু স্টেডিয়ামে একটা আলাদা ফিলিংস কাজ করে। হ্যাঁ কিন্তু কষ্টদায়ক, কিন্তু ওই কষ্টের মধ্যে কি আনন্দ আছে। যেমন জার্নি করা একটা কষ্টদায়ক বিষয়, কিন্তু আবার পিকনিকে গেলে সেটা কষ্টদায়ক মনে হয় না, সেটা তখন আনন্দ। তখন কি বলবে না আমি জার্নি করে যাবো না, হ্যাঁ তাই না? তখন কিন্তু আবার জার্নি করতে পছন্দ, এরকম একটা ব্যাপার আছে। তো এই জন্য তোমরা কিন্তু এই সময় ভালোই লাগে, হ্যাঁ আসতে সময় খারাপ লাগে না, কিন্তু হচ্ছে যে এই কষ্টের মধ্যে ভালো লাগা। তো পড়াশোনার মধ্যে কষ্ট, কিন্তু এটার মধ্যে তোমাদের ভালোবাসা থাকতে হবে। যার যত বেশি পড়াশোনায় ভালোবাসা থাকবে সে তত বেশি অ্যাক্টিভ হতে পারবে, মানে এবং বন্ধু বিস্তারে ভালোবাসা লাগার জন্য তোমাকে স্বপ্ন দেখতে হবে, মানে রাত্রেবেলা না, জেগে স্বপ্ন দেখতে হবে। জেগে স্বপ্ন মানে আমি এখন কষ্ট করে পড়াশোনা করি, আমি পরে পার্সোনাল কার নিয়ে ঘুরে বেড়াবো, এই দেশ থেকে এই দেশে যাব বিমানে করে। হ্যাঁ এরকম, যে যেমন আমার একটা স্টুডেন্ট যে এখন রাজশাহী মেডিকেল কলেজে আছে, তো ও বলছে যে তখন ভাইয়া বলতো আমাকে, মানে তখন তো আমার ছাত্র জীবন স্টুডেন্ট আর কি, তো বলছে যে ভাই আপনার এই কথাটা আমার খুবই কাজে দিছিল, কথাটা আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। আমি বললাম কোন কথা? তখন বলছে আপনি বলছিলেন এখন কষ্ট করে
হলো কষ্ট করি, তারপরে সারা জীবন বাকি 100 বছর যদি বাঁচি তাহলে বাকি 100 বছর তো আরাম করতে পারবো। এখন খালি 2 বছর কষ্ট করব, তারপরে তো আরাম করতে পারবো। তখন পার্সোনাল কার নিয়ে করবো, বিমানে করে এদেশে দেশে যাব। হ্যাঁ, তো এই কথাটা আমার খুবই কাজে দিয়েছিল এবং আমি তখন পড়াশোনার গতি এত যে বাড়ছিলাম। দেখেন এখন কিন্তু আমার পার্সোনাল কারও আছে, ওর কিন্তু পার্সোনাল কার আছে এবং আমি সুইজারল্যান্ডের দিকে ঘুরে আসছি। ওর কারের দাম 57 লাখ টাকা, বুঝছো? আমার বাড়িতে মাঝে মাঝে কার নিয়ে ঘুরতে আসে, মানে ওই রাত্রে ও ব্যস্ত থাকে যেহেতু রুগী দেখে, তো শুক্রবারে আর কি আসে। তো তখন ওই শুক্রবার দিনের বেলায় গ্রামে দেখে, মানে চাপায় দেখে, ওর বাড়ি চাপায়, রাজশাহী মেডিকেল কলেজে আর কি ওই ল্যাবরেটরি দেখে হলো মানে প্রতিদিন, আর শুক্রবারে ওখানে যায়। তো ও হচ্ছে যে তোমার তাই বলছে যে ওইটা আমার খুব কাজে দিয়েছিল। তা আমি ওই জন্য তোমাদের এখন বলছি, তোমরা যেন এরকম ডাক্তার হয়ে আমাকে বলতে পারো যে ভাইয়া তোমরা স্যার বলো, মানে স্যার হচ্ছে যে আপনার এই কথাটা কাজে দিয়েছিল, তাই না? এই জন্য বলছি যে এরকম ভাবে ভাবলে তখন পড়াশোনার গতি বাড়বে, তাই না? যে ডাক্তার না হলেও বড় কোনো চাকরি করেও তো তুমি গাড়ি টাড়ি, অবশ্য অন্য চাকরিতে গাড়ি বাড়ি করাটা কঠিন, রুগী টুগি দেখে অনেক টাকা ইনকাম হয়। পুলিশ না, 2 নম্বর হালাল কথা শুধু ডাক্তার হলেই তুমি হালাল পথে কোটি কোটি টাকা ইনকাম করতে পারবা, মানে ডাক্তার হলে হালাল পথে কোটি কোটি টাকা ইনকাম করতে পারবা। কিন্তু অন্যান্য পেশার ক্ষেত্রে তুমি হারাম যদি করো তাহলে কোটি কোটি টাকা ইনকাম করতে পারবা, তাছাড়া কিন্তু আসলে কোটি কোটি টাকা ইনকামের সুযোগ অন্য চাকরিতে নাই। কেউ যদি করে তাহলে বুঝতে হবে হারাম হারাম। কারণ হচ্ছে যে কারো এত টাকা বেতন দেয় না বাংলাদেশের সরকার যে সে গাড়ি বাড়ি করবে। আর ডাক্তাররা সরকারের বেতন দিয়ে তারা কিন্তু গাড়ি বাড়ি কিনে না, তারা ওই টাকা তুলে না। আমাকে বলছে যে সরকার যে বেতন দেয় সেটা আমার চা খাওয়ার টাকা। ও এমনি ইনকাম করে মাসে 12 লাখ টাকা ইনকাম করে, তো ও হচ্ছে সুইজারল্যান্ডে ঘুরবে না কেন, 57 লাখ টাকা গাড়ি কিনবে না কেন, বুঝছো না? না, ও তো এখন বেশি বয়স হয়নি, ওর বয়স এখন 35 বছর। তো আরো জীবন তার উপরে আছে। ওর 35 বছর বয়সে 57 লাখ টাকা গাড়ি কিনছে এবং হচ্ছে সুইজারল্যান্ডে ঘুরে আসছে। এখন 35 বছর যদি 57 কিনে তাহলে 8-10 বছর পরে তখন 57 কোটি টাকা দিয়ে কিনবে। বাংলাদেশ সর্বোচ্চ টাকা কিনে আসবে। এখন তো বয়স কম, এত অল্প বয়সে এত টাকা ইনকাম করতে, এটা তো অনেক ব্যাপার, তাই না? প্রাইভেট জেট, ঠিক না? আপনারা কিনা উচিত না, আমাকে কোন স্টুডেন্ট যেন বললো ফার্স্ট ইয়ারে যে স্যার হলো আমি ডাক্তার হলে আমি আপনাকে একটা কার্ড ঠিক করব। কে যে বললো মনে বসতে না, হ্যাঁ ও পরে মানে পরে বলতে হবে না, এখন আমি ভুলে গেলাম। তো ও আমাকে মনে করায় যদি দেয় যে স্যার আমি যে আপনি কি বলছেন আপনার মনে নাই, কিন্তু আমি আমার মনে আছে। না, এখন অনেক টাকার মালিক হলে চিন্তা করবে এটা তো আমার চা খাওয়ার টাকা, একটা গাড়ি দিলেই আর কি। হ্যাঁ হ্যাঁ, সেখানে সমস্যা নেই। আচ্ছা, আশা করি এটুকু বুঝলাম। এখন দেখো যে দুইটা শব্দ ছিল, অস্ট্রিয়া 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 মানে সূক্ষ্মচিত্র, অস্ট্রেলিয়া। হ্যাঁ, আচ্ছা, ও এখানে র ফেলা হবে না, অবশ্য র ফেলাটা ভুল করে। এবার দেখো, এরপরে বলছে পিনাকোটাম, তাহলে বুঝলাম, কনোটামও বুঝলাম। এখন বলছে স্তর দুটির মাঝে, অর্থাৎ এই স্তর আর লাল স্তর, তার মাঝে কিন্তু কিছু জেলির মতো পদার্থ থাকে। জেলির মতো পদার্থ আসলে দুটি স্তরকে ধরে রাখার কাজ করে। হ্যাঁ, ওইটার নাম হলো মেসোহিল। ওইটার নাম হলো মেসোহিল। মেসো মানে মাঝখানে, হিল মানে গহ্বর। ওই এখানে একটু ফাঁকা জায়গা আছে, যে ফাঁকা জায়গা একটা জেলি দিয়ে আটকানো, ওইটাকে বলছে মেসোহিল। হিল মানে গহ্বর, মেসো মানে মাঝখানে। বুঝা গেল কি? আচ্ছা, এখন এই জিনিসগুলা তোমরা যদি না বুঝে মুখস্থ করো, এটা কিন্তু মনে থাকবে না। বাংলা অর্থগুলো বুঝলে তোমার বুঝতে সুবিধা হলো এবং তুমি তখন এটা মনে থাকবে ব্যাপারটা, তাই না? এই জন্য বাংলা অর্থগুলো লিখে রাখতে হবে কিন্তু। হ্যাঁ, আচ্ছা, অষ্ট্রাঙ্গিক ছিদ্র তো বললামই। এখন বলছে দেখো যে দেহে সংবহনতন্ত্রের বিকল্প হিসেবে পানি সংবহনের জন্য বৈশিষ্ট্যপূর্ণ নালীতন্ত্র। এটা দেখো বাম দিকে একটা ছবি আছে, বাম দিকে একটা ছবি আছে, দেখতে পেয়েছো? বাম দিকে উপরে। আমি বলছি অত দূর তো যাইনি, দাঁড়াও আগে একটু শেষ করি। হ্যাঁ,
অ্যামিবোসাইট পর্যন্ত গেছি কি? কত নম্বর পয়েন্ট আছে? ও আচ্ছা আচ্ছা, ওই যে 2। ও আচ্ছা, 2 নম্বরে অ্যামিবোসাইট। অ্যামিবোসাইট বলতে বোঝায় যে অ্যামিবার মতো যে কোষগুলো দেখতে হয়, হ্যাঁ, যে কোষগুলো দেখতে কিছুটা অ্যামিবার মতো তাকে বলা হয় অ্যামিবোসাইট। অ্যামিবার বাংলা অর্থ কি বলো তো? অ্যামিবার বাংলা অর্থ কি বলেছি না? বলিনি? হ্যাঁ বলছি না বলিনি? ও তুমি ছিলাম। অ্যামিবা মানে পরিবর্তনকারী, সাইট মানে কোষ, পরিবর্তনকারী কোষ। যে কোষটা নিজের চেহারা পরিবর্তন করতে পারে তাকে বলা হয় অ্যামিবোসাইট, পরিবর্তনকারী কোষ। অ্যামিবোসাইট মানে কি? পরিবর্তনকারী কোষ, যে কোষ নিজের আর কি চেহারা চেঞ্জ করতে পারে। আমরা কিন্তু অ্যামিবার মতো না, আমরা কি চেহারা চেঞ্জ করতে পারবো না? হ্যাঁ, যে ধরো চেহারা চেঞ্জ হয় নাকি, ধরো এখন মানুষ আছি, হঠাৎ বিড়াল হয়ে গেলাম, আবার মানুষ হয়ে গেলাম, এরকম। তাহলে গিরগিটি, হ্যাঁ এই সব হয়ে গেলাম। ও গিরগিটি, হ্যাঁ গিরগিটি হবে, তাই না? আচ্ছা, তাহলে এখন দেখো যে এই যে এবার এই ছবিটার দিকে খেয়াল করো। এখন বলছে এমন ভাবে এই কর্ণডামগুলো থাকে, ঘনভাবে এদিকে আছে এতদূর পর্যন্ত, এদিকে আছে এতদূর পর্যন্ত, আর জায়গায় জায়গায় নাই। তো না থাকা জায়গাগুলো নালীতন্ত্র গঠন করছে। না থাকা জায়গাগুলো কি করছে? নালীতন্ত্র। ধরো এখানে একটা, এখানে এইভাবে অসংখ্য নালীতন্ত্র গঠন করছে। না থাকা জায়গাগুলো এরকম নালীতন্ত্র গঠন করছে। হ্যাঁ, তো এখানেও কিন্তু এই জায়গাগুলো কিন্তু কনোসাইট, এই জায়গাগুলো কিন্তু কনোসাইট কোষ থাকে, এই জায়গাগুলো কিন্তু কনোসাইট কোষ থাকে, এই জায়গাগুলো কনোসাইট কোষ থাকে। আচ্ছা, এখন এই ভিতরের দিকে এটা ধরো একবার লাস্ট পয়েন্ট, এইটা ধরো এরকম। পরীক্ষা কিন্তু এই ছবি আঁকতে হবে না, হ্যাঁ, পরীক্ষা কিন্তু ছবি আঁকা লাগবে না। তোমরা আবার ভয় পেও না যে ছবিগুলো আঁকতে হবে, এরকম না, ছবি কিন্তু আঁকা লাগবে। হ্যাঁ, এমসিকিউ আসে, সৃজনশীল আসে না, সৃজনশীল আসে না। হ্যাঁ, তো এখন বলছে, এবার একটু ভাষাগুলো বুঝবা। বৈশিষ্ট্যপূর্ণ নালীতন্ত্র দেখা যায় অষ্ট্রিয়পথে, মানে ছিদ্রপথে, নালিকার মধ্যে দিয়ে পানি স্রোতের মাধ্যমে খাদ্য, অক্সিজেন, শুক্রাণু দেহ অভ্যন্তরে প্রবেশ করে। মানে অর্থাৎ হলো যে পুরুষ স্ত্রীর ক্ষেত্রে এটা যদি স্ত্রী হয় তাহলে শুক্রাণু ও পানি পথে এই ছিদ্রপথে ভিতরে ঢুকতে পারবে, এটা বলছে। হ্যাঁ, তো এইটাই হলো যে এই নালীতন্ত্রের মধ্যে প্রবেশ করতে পারে। এরপরে বলছি স্পিকুল নামে অসংখ্য চুনময় ক্ষুদ্র কাটা। স্পিকুল নাম কেন হলো? দেখো যে স্পিকুল নাম হয়েছে যেহেতু এটা হলো স্পঞ্জ জাতীয় প্রাণী, এরা হলো স্পঞ্জ জাতীয় প্রাণী। তাহলে স্পিকিউল, উল মানে ছোট, তাহলে এই ছোট ছোট প্রোটিন নির্মিত, এই যে বলছে অসংখ্য চুনময় ক্ষুদ্র কাটা অথবা স্পঞ্জিন, মানে ছোট ছোট কাটা, এদের কোষগুলোর সাথে কিছু প্রোটিন নির্মিত কাটা থাকে বাইরের দিকে আর কি, মানে এই গোটাটার বাইরের দিকে কিছু কাটার মতো গঠন থাকে বাইরের দিকে। তো এই জন্য হচ্ছে চুনময় কাটা বা ছোট ছোট কাটা থাকে, ওই জন্য স্পিকিউল অথবা স্পঞ্জিন। স্পঞ্জিন নাম কেন হয়েছে খেয়াল করো, স্পঞ্জিন নামকরণ কেন হলো? স্পঞ্জিন, তাহলে খেয়াল করো তো, স্পঞ্জ যোগ ইন, স্পঞ্জ যোগ ইন, স্পঞ্জিন। স্পঞ্জ মানে কি? পরিফেরা, স্পঞ্জ মানে পরিফেরা, তাহলে পরিফেরার প্রোটিন, পরিফেরার প্রোটিন অর্থাৎ এদের বাইরের দিকে কিছু প্রোটিন নির্মিত কাটার মতো গঠন থাকে আর কি। হ্যাঁ, তো সেইগুলাকে স্পিকুল বলা যেতে পারে, স্পঞ্জিনও বলা যেতে পারে। স্পঞ্জের প্রোটিন এই জন্য নাম হলো স্পিকিউল বা স্পঞ্জিন, স্পঞ্জের প্রোটিন। তাই বলছে স্পঞ্জিন নামক এক ধরনের জৈব যৌগ দেহের কাঠামো গঠন করে। কাঠামো মানে বাইরের দিকের এরিয়াটা শক্ত হতে হবে তো, তাই না? এখানে ধরো টিনাকোডাম আছে, কিন্তু এখানে প্রোটিন নির্মিত কিন্তু কাটার মতো জিনিস থাকলে সুবিধা। অন্য কোনো প্রাণী খাইতে গেলে কাটা গায়ে ভেঙে দেবে, তো তার নিরাপত্তার জন্য বাইরের দিকটা একটু ইয়ে করে। যেমন অনেকে প্রাচীর করার পর প্রাচীরের উপরে কিন্তু কাটা দিয়ে দেয়, গাছ কাটা দেয়, যাতে কেউ আর কি ওর উপর দিয়ে উঠে আসতে না পারে, তাই না? তো কারণ ওটা থাকলে তো, তবে যারা চোর তারাও চালাক, আগেই দিয়ে ওই কাটাগুলো ভেঙে ফেলে, গাছটা সব ভেঙে তারপরে উঠে আসে, এরকম চুরি করে রাখবে। এরপরে বলছে অন্তঃপ্রাচীরে কোয়ানোসাইট নামে বিশেষ ফ্লাজেলা যুক্ত কোষ। দেখো তো এটা ফ্লাজেলা, এই যে ফ্লাজেলা মানে কি? চাবুক, ফ্লাজেলা মানে চাবুকের মতো দেখতে। এই যে ফ্লাজেলা, এটা হলো কোয়ানোসাইট, ফ্লাজেলা যুক্ত কোষ, ফ্লাজেলা যুক্ত কোষ। সেটা বলছে কোয়ানোসাইট নামক ফ্লাজেলা যুক্ত কোষে পরিবেষ্টিত এক বা একাধিক প্রকোষ্ঠ রয়েছে। তাহলে এই যে ভিতরে এই ছবির দিকে তাকাও, ছবির দিকে কিন্তু নালীতন্ত্রগুলা, আবার এই যে এই জিনিসগুলো কিন্তু প্রকোষ্ঠ,
এইগুলো হলো এক একটা প্রকোষ্ঠ। এগুলো কিন্তু কনোসাইট দিয়ে গঠিত। এগুলো হলো এক বা একাধিক, একাধিক আবার একটাও প্রকোষ্ঠ থাকতে পারে। এগুলো হচ্ছে প্রকোষ্ঠ। তো এক বা একাধিক এরা কিন্তু কনোসাইট দিয়ে বেষ্টিত, কনোসাইট দিয়ে বেষ্টিত, কনোসাইট দিয়ে বেষ্টিত প্রকোষ্ঠ। তাই বলছি প্রকোষ্ঠগুলো সবাই নালীতন্ত্রে মুক্ত। দেখো তো তাই কিনা, এটা হলো নালী, এটা হলো নালী, তাহলে সবগুলো প্রকোষ্ঠ নালীতন্ত্রের সাথে কানেক্ট, সবগুলো প্রকোষ্ঠ নালীতন্ত্রের সাথে কানেক্ট, সবগুলো প্রকোষ্ঠ নালীতন্ত্রের সাথে কানেক্ট করা আছে। তাই বলছে যে নালীতন্ত্রে মুক্ত। এরপরে বলছে নালীতন্ত্র দেহের ভিতরে অবস্থিত স্পঞ্জশীল। স্পঞ্জশীল নামটা কেন হলো খেয়াল করো, স্পঞ্জশীল, স্পঞ্জশীল। তাহলে এই যে স্পঞ্জ, স্পঞ্জ মানে কি পরিফেরা বর্গ, আর স্পঞ্জশীল, শীল মানে কি গহ্বর না, শীল মানে গহ্বর। তাহলে স্পঞ্জের গহ্বর, এই গোটাটা মোটার যেটা সেটাই কিন্তু স্পঞ্জশীল, এটাই হলো স্পঞ্জশীল। মাথায় ফুলের মতো রেখে মাথায় খুলির মতো, ফুলের মতো এই যে গোটাটা না স্যার, শুধু ভাত যেটা মাথায়। এই যে হ্যাঁ ও এইটা হলো প্রকোষ্ঠ, এবং এই প্রকোষ্ঠগুলো অসংখ্য কনোসাইট কোষ দিয়ে আবৃত। হ্যাঁ কি সিল মানে গহ্বর, সিল মানে গহ্বর। কারণ দেখো এই নালীটা একটা ফাঁকা জায়গা না, গহ্বরের মতো না, তাই এর নাম স্পঞ্জশীল। তাই এর নাম কি স্পঞ্জশীল, তাই এর নাম কি স্পঞ্জশীল নামে প্রশস্ত গহ্বরে মিলিত। দেখো সবগুলো নালী খেয়াল করো, সব নালী কি বড় নালীতে মুক্ত হয়েছে কিনা, মানে আমি আরো বড় করে দেখাই। এরা ধরো চিকন চিকন নালী, এরা ধরো চিকন চিকন নালী, চিকন চিকন নালী। হ্যাঁ এটা একটু মোটা করো। তাহলে এই নালীটা বেশ মোটা, তাই না? তাহলে এটা হলো গহ্বরের মতো, তাই এর নাম হলো যে স্পঞ্জশীল। তাই বলছে স্পঞ্জশীল নামে প্রশস্ত গহ্বরে মিলিত এবং শীর্ষ প্রান্তে অস্কুলাম। দেখো শীর্ষ প্রান্তে এটার নাম, এটার নাম হলো অস্কুলাম। অস্কুলামের বাংলা অর্থ কি? অস্কুলাম, অস্কুলামের বাংলা কি হতে পারে বলো? অস্কুলামের বাংলা কি হতে পারে বলো দেখি, কে বলতে পারবা অনুমান করে? অস মানে হলো না, অস মানে হলো দরজা, অস মানে হলো দরজা, ল্যাটিন শব্দ অস মানে কি দরজা, দরজা। আর কুলাম মানে কি? কুলাম মানে কি হবে বলো? কুলাম মানে খুব ছোট, কুলাম মানে খুব ছোট, খুব ছোট দরজা। এটা তো খুব ছোটই হবে, বড় কি মাইক্রোস্কোপ ছাড়া দেখতে পাচ্ছ না যেটা, সেটা দরজা কি ছোটই হবে। তাই বলছে খুব ছোট দরজা, খুব ছোট দরজা দিয়ে দেহের বাইরে উন্মুক্ত হয়। হয়েছে কিনা? লেখা হয়েছে। বাংলাগুলো অবশ্যই লিখতে হবে, বাংলা লিখলে তুমি বুঝতে পারবে ব্যাপারটা, মাতৃভাষা তুমি শিখতে পারবা। আর বাংলা না জানলে তোমার মাতৃভাষা শিখা হলো না, খালি মুখস্থ করা হলো, তাই কি না? তোমাদের কি বাংলা অর্থ বুঝতে ভালো লাগে না না বুঝে মুখস্থ করতে ভালো লাগে, কোনটা বলো? বুঝতে ভালো লাগে। হ্যাঁ, খাতায় নোট করতে হবে, নাহলে কিন্তু পরে ভুলে যাবে। খাতায় যদি নোট না করো মনে থাকবে? হ্যাঁ দুটাই না, কিন্তু এগুলো সাথে সাথে খাতায় বা বইয়ে লিখে রাখতে হবে, নাহলে পরে তো ভুলে যাবে, পরে ভুলে যাবে না। এই জন্য খাতায় বা বইয়ে একটু লিখে নিতে হবে, নাহলে কিন্তু পরে মনে থাকবে না। যখন তুমি সেকেন্ড ইয়ারে যখন কোর্স শেষ হবে তখন রিভিশনে আসতে হবে, রিভিশনে আসে তুমি আবার এগুলো যদি লেখা না থাকে তাহলে তো তুমি তখন আবার বুঝতে একই কাহিনী হবে। কেন এর নাম অস্কুলাম হলো, কেন এর নাম স্পঞ্জিল হলো, তখন তো কেন উত্তর আর পাবা না। এই জন্য খাতায় অবশ্যই নোট করবা। আচ্ছা, এখন দেখো অস্কুলাম গেল। এবার বলছে একক বা উপনিবেশিকভাবে, মানে একা একা বাস করতে পারে বা সবাই মিলেও বাস করতে পারে পূর্ণাঙ্গ প্রাণীরা নিশ্চল, যারা লার্ভা দশা তারা সাঁতার মাতার কাটতে পারে। যখন পূর্ণাঙ্গ হয়ে যায় তারা কোনো কিছুর সাথে আটকায় থাকে, আটকায় চুপচাপ থাকে। পূর্ণাঙ্গ হলে চুপচাপ থাকে, আর যখন বাচ্চাকালে তখন সাঁতার মাতার কাটে বেড়ায়। হ্যাঁ, মশার তো উল্টা কাহিনী, পূর্ণাঙ্গ অবস্থায় তো উড়ে বেড়ায়, আর লার্ভা অবস্থায় পানির মধ্যে থাকে, পানির মধ্যে থাকে। আমরা যদি এরকম হতো যে বয়সকালে আমরা আকাশে উঠতে পারি তাও তো ভালো হতো, ঠিক না? যে এরকম নিয়ম যে ইন্টারমিডিয়েট উঠলেই সে আকাশে উঠতে শিখে যায়, কত ভালো, ঠিক না?
আমি বোধহয় এরকম ভাবনা চিন্তাতে আমি একদিন স্বপ্ন দেখছি যে হলো এরকম দৌড় দিয়ে হাত এরকম করলে আকাশে উড়া যায়। এখন স্বপ্নে আমি দেখছি আমি উঠতে পারছি, তখন আমি চিন্তা করছি আরে আল্লাহ এই বুদ্ধিটা আমি আগে জানতাম না যে দৌড় দিয়ে হাত এমন করলে উঠতে পারে। না নিজে দৌড় দিয়ে এমন করলাম আর থেকে আকাশে উঠে যাচ্ছে। হেভি মজা লাগছে স্বপ্নের মধ্যে। এই হ্যাঁ না বাস্তবে না স্বপ্নে স্বপ্নে ওরকম না, খুব ভালো লাগে আকাশে উঠতে পারলে কত ভালো না। আচ্ছা এবার দেখো বলছে এদের পুনরুৎপাদন ক্ষমতা আছে মুকুল বা গ্যামিউল। গ্যামিউল মানে ছোট স্ফীতি। ছোট স্ফীতি মানে কি, ধরো এটা একটা প্রাণী, এখানে দেখা যাচ্ছে এখানকার মানে গ্যামিউল মানে হলো ছোট স্ফীতি। গ্যানিউল মানে ছোট স্ফীতি। ধরো এখানে একটা স্ফীতি হলো, কিছু কোষ বিভাজন হলো, তাহলে এটার নাম হলো গ্যামিউল। গ্যামিউল মানে ছোট স্ফীতি। গ্যামিউল হলো, গ্যামিউলটার নাম হচ্ছে কেন জানো, গ্যামেট থেকে গ্যামিউল নামকরণটা হয়েছে। গ্যামেট থেকে গ্যামিউল। উল মানে ছোট, উল মানে ছোট। গ্যামেট মানে কি, জনন কোষ বা বংশ বিস্তার কোষ। গ্যামেট মানে জনন কোষ, গ্যামিট। কথাটা গ্যামেট না গ্যামিট। তাহলে গ্যামিট হলো কি, বংশ বিস্তার কোষ। তাহলে যেহেতু এখানে ছোট স্ফীতি হলো, এই স্ফীতি অংশ থেকে নতুন পরিবেরা তৈরি হয়ে যাচ্ছে, তাই এর নাম গ্যামিউল। উল মানে কি, ছোট, উল মানে ছোট। আর মুকুল মানে কি, বাট। ওই যে আমরা জানি যে ছোট্ট অংশ, মানে একটা গাছে যখন কেবল মুকুল তৈরি হয়, মানে এটা বাংলায় মুকুল, তো বাংলায়। এরপরে দেখো উভয় লিঙ্গ, এরা উভয় লিঙ্গ। পরিস্ফুটন পরোক্ষ। পরোক্ষ মানে কি জানো, প্রত্যক্ষ আর পরোক্ষ, এর মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, মাধ্যম। হ্যাঁ, যেমন আমাদের কিন্তু আমরা কিন্তু প্রত্যক্ষ, কারণ মানে প্রত্যক্ষ বলতে আমরা বাচ্চাকালে যেমন দেখতে, বড় কালেও তেমন দেখতে। এই দেখা বলতে আমি আঙ্গিক পরিবর্তনের কথা বলছি। বাচ্চাকালে তোমার 2 হাত 2 পা ছিল, তারপরে 2 চোখ ছিল, 2 নাক বলছি, হ্যাঁ বাচ্চাকালে তোমার যেমন যা ছিল, বড় হলেও তোমার তাই আছে। কিন্তু যেটা পরোক্ষ, সেটা হলো বাচ্চাকালে একরকম দেখতে আকার আকৃতিতে, বড় হলে আরেক রকম আকার আকৃতি, তখনই এটা হয়ে যাবে পরোক্ষ, তখন এটা হয়ে যাবে পরোক্ষ। বুঝতে পারছো? আমাদের তো প্রথমে যেমন ছিলাম দেখতে, পরেও তেমন, তাই না? আবার আমরা যদি এরকম হতাম, প্রথমে যখন আমরা হই তখন মনে করো আমাদের পাখনা টাকনা থাকে, তখন আমরা আকাশে উঠতে পারি। আর বড় হলে আকাশে ওঠা বন্ধ, পাখনা টাকনা সব খুলে পড়ে যাবে, তাহলে আমরাও পরোক্ষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আকাশে ওঠার খুব ইচ্ছা আর কি। আচ্ছা এবার দেখো জীবনচক্রে সঞ্চালনশীল। আকাশে উড়ার ইচ্ছা বলে হলো, একবার ঢাকাতে গেছিলাম, তো এই শখরেই গেছিলাম যে বিমানে একটু যাই, তো ওই মাদের সাথে করে গেছিলাম, সবাই মিলে বিমানে করে গেছিলাম। তো প্রথম যখন বিমানে উঠছি, তো তখন খুব ভয় লাগছে যে যদি অ্যাক্সিডেন্ট হয়, রাজশাহী থেকে ঢাকা সবাই মিলে গেছি, কিন্তু ওই যে ভয় কাজ করছে খুব, যে যদি অ্যাক্সিডেন্ট হয়। আবার ওই মানে একটা যান্ত্রিক জিনিস, তো যারা ধরো বিমান চালায় তাদেরও একটা ভয় কাজ করে। তো ওড়ার সময় যেটা বলছে, সেটা হলো যে বলছে যে আমরা হচ্ছে স্রষ্টার ইচ্ছাতেই আকাশে উঠবো এবং তার ইচ্ছাতেই আমরা মাটিতে নামবো। হ্যাঁ, মানে তখন কিন্তু একটা ভয় কাজ তাদেরও করে, ওই জন্য স্রষ্টাকে সন্তুষ্ট করছে। তোমার ইচ্ছাতে উঠতেছি, তোমার ইচ্ছাতে নামবো, এরকম করে বলছে। হ্যাঁ, আর বলছে যে সকলের সিটের নিচে লাইফ জ্যাকেট আছে, মানে অ্যাক্সিডেন্ট হলে প্যারাশুট দিয়ে নামার আর কি, ওইগুলা সব কিভাবে করতে হয় না, ওটা শিখা দেয়, বলে দেয় কিভাবে কি করতে হবে, ওগুলো বলে না, ওই বলে দিচ্ছে 2 বার করে বলে দেয় কিভাবে করতে হবে, কিভাবে কি করতে হবে। তার হচ্ছে না, এটা ঠিক যে আসলে সাধারণ মানুষের কোনো অভিজ্ঞতা না থাকার কারণে, কিন্তু তারপরেও এখন গ্যারান্টি নাই, না শিখাই দেয়, তারপর হচ্ছে যে বের হওয়ার সময়
এদিকে একটা দরজা আছে, এই দরজা দিয়ে লাফ দিতে হবে না, প্যারাশুট পরে তারপরে লাফ দিতে হবে। তখন হচ্ছে যে প্যারাশুট থেকে নামার মানে 10 সেকেন্ড পরে সুইচ টিপতে হবে, মানে একটা সুইচ টিপলে খুলে দেবে। এখন ধরো তোমার অভিজ্ঞতা এত আতঙ্কে তো দেখা যাচ্ছে কি যে আবার দেখা যাচ্ছে যে যে বেশি অলস লাভ দিয়ে ঘুমায় গেছে, কারণ চিরকালের জন্য ঘুম 10 সেকেন্ড হোক আর একটু পরে দেখা যায় এরকম একটা ঘটনা শুনছিলাম, জানি না সত্যি কিনা, যে কে নাকি ও জি স্যার, তো এরকম একটা ঘটনা শুনছিলাম যে ওই বিমান থেকে নাকি দুইজন নামছে আর কি, আর নামার সময় কোথায় পড়বা তার ঠিক নাই, তো নামার সময় কোথায় পড়বা ঠিক নাই, তো নামছে, তো এখন দুইজন নামছে, তো একজন হচ্ছে যে নামার সময় একবার কাছাকাছি চলে গেছে, তখন দেখছে কি যে 3 জন বাঘ, মানে ওরা ওই মনে ফাঁকা জায়গা থাকে ওখানে ওরা মানে ইয়ে করছে, মানে গল্প করছে, আর মনে করো ওই তখন নামছে, আর তখন মনে করো বাঘরাও তাকাইছে, তারা দেখছে আরে আকাশ থেকে খাওয়া আসছে, মনে করো যে আরেকজন আবার বুদ্ধি করে ওই দূরে ছিল, তখন দেখছে এখানে তো বাঘ আছে, তখন কোনো মতে কিভাবে গাছের উপরে যায় পড়ছে, আর ও তো নিচে পড়ছে, আর ও তো মনে করো 3 জন মিলে তো না অবশ্য নিয়ে যায় খাইছে, মানে ওখানে নিয়ামত আল্লাহ। এখন তুমি ওরকম হলা কিনা তাই ওটা তো বলা মুশকিল, বাঘের এখন বিড়ালের সামনে বললে সমস্যা নাই, হ্যাঁ হ্যাঁ নেমেও বাঁচতে পারলো না, বাঁচিয়েও বাঁচতে পারলো না, এরকম যে এমভি ব্লাস্টুলা মানে কি জানো? এমভি মানে উভয় দিক, এমভি ব্লাস্টুলা, এমভি ব্লাস্টুলা আছে না, এমভি মানে উভয় দিক, এমভি মানে এমভি ব্লাস্টুলা। এদের যে লার্ভা দশা থাকে না, এদের লার্ভা দশাতে দেখা যায় যে ধরো এদিকে এক ধরনের কোষ, এদিকে আরেক রকমের কোষ, এদিকে আরেক রকমের কোষ, তো একদিকে কোষে ফ্লাজেলা আছে, আরেকদিকে কোষে ফ্লাজেলা নাই, এমবি ব্লাস্টুলা মানে এমবি মানে উভয় দিক, আর ব্লাস্টুলা বলতে অপরিণত কোষ, মানে অপরিণত কোষ উভয় দিকে 2 রকমের হয়, এরা কিন্তু সবাই অপরিণত কোষ, অপরিণত কোষগুলা অপরিণত, অপরিণত কোষ, ব্লাস্ট মানে অপরিণত, অপরিণত কোষগুলা উভয় দিকে উভয় রকম, উভয় দিকে উভয় রকম, উভয় দিকে উভয় রকম, হ্যাঁ হ্যাঁ বলো আর কি আছে জানো? ও প্যারেনকাইমা, প্যারেনকাইমা মানে হলো প্যারেন্ট মানে তরল, আর কাইমুলা বলে ক্ষুদ্র, ক্ষুদ্র তরলপূর্ণ আর কি লার্ভা, প্যারেন্ট মানে তরল আর কাইমুলা মানে ক্ষুদ্র, ক্ষুদ্র তরলপূর্ণ লার্ভা, মানে যে লার্ভাটার ভিতরে প্রচুর তরল থাকে, মানে পুষ্টি সমৃদ্ধ থাকে, তরল থাকে, প্রচুর পরিমাণে তরল থাকে, এটাকে বলা হয় প্যারেন্ট কাইমুলা, ক্ষুদ্র তরলপূর্ণ, ক্ষুদ্র তরলপূর্ণ। আচ্ছা তাহলে এখানে কিন্তু আসলে অনেকগুলা তোমার হচ্ছে বৈজ্ঞানিক নাম আছে, তবে বোর্ড পরীক্ষার জন্য যে কোনো একটা মুখস্থ করলে চলে, কিন্তু অ্যাডমিশনের জন্য আসলে সবগুলো লাগে। তো এর মধ্যে থেকে অ্যাডমিশনে যে দুইটা বেশি আসছে সেটা হলো, একটা হলো যে প্রথমটা স্পঞ্জিলা অফিসিয়ানালিস, আর একটা হলো স্কাইফা জিলাটিনোসাম, এই দুইটা পড়বা। স্কাইফা মানে কাপ, হ্যাঁ স্কাইফা মানে কাপ, হ্যাঁ কাপ, স্কাইফা মানে কাপ, কাপের মতো দেখতে, স্কাইফা মানে কাপ, জিলাটিনোসাম মানে হলো পিচ্ছিল, কাপের মতো দেখতে বাইরের দিকটা পিচ্ছিল, কাপের মতো দেখতে বাইরের দিকটা পিচ্ছিল, এটাই। দেখো এখানে কিন্তু বলছে যে এরা হচ্ছে কোথায় পাওয়া যায়, এদেরকে পাওয়া যায় মিঠা পানিতে, হ্যাঁ মানে এরা হলো বেশিরভাগই মিঠা পানি, তবে অধিকাংশ আবার সামুদ্রিকও আছে, মানে অর্ধেক সামুদ্রিক ধরো, অর্ধেক হচ্ছে মিঠা পানি, মিঠা পানিতেও পাওয়া যায় আবার সমুদ্রে পাওয়া যায়, তবে সমুদ্রে কিন্তু বেশি পাওয়া যায়, সমুদ্রে বেশি পাওয়া যায়। আর স্পঞ্জিলা অফিসিনালিস, অফিসিনালিস হলো বৈজ্ঞানিকের নাম, স্পঞ্জিলা মানে স্পঞ্জ, এরা স্পঞ্জযুক্ত প্রাণী, এটা বোঝা যায়। এই দুইটা
মুখস্থ করবা তাহলে অ্যাডমিশনটাও কভার হবে। অ্যাডমিশনে এই দুটোই আসে। এরপরের পৃষ্ঠায় এবার দেখো, ও আচ্ছা, এটা মনে রাখার একটা ছন্দ, বৈশিষ্ট্যগুলা বোর্ড পরীক্ষায় আর কি যদি বলে আর কি, তাহলে আমরা এই ছন্দের মাধ্যমে মুখস্থ রাখতে পারি কিছুটা। সেটা হলো অনেক নামে একটা ছেলে, সে হলো স্পিন বল খুব ভালো লাগে, তাই হলো অনেক স্পিন। ওই যে অনেক কিন্তু আছে আমাদের এখানে, অনেক স্পিন দিয়ে আমরা বেশ কিছু জিনিস মনে রাখতে পারি। অনেকে আমরা অতে স্কয়ার দিলাম, কিন্তু অতে হলো অষ্টে নামক অসংখ্য ছিদ্রযুক্ত, তাই কি না? হ্যাঁ, অস্কুলাম। আবার অতে হলো অস্কুলাম নামক, অস্কুলাম তো একটা দরজা, তাই না? অস্কুলাম নামক ছোট দরজা থাকে এদের দেহে, যেখান থেকে তারা, এই যে অস্কুলামের কথাও কিন্তু আছে। হ্যাঁ, তাহলে দুইটা অ দিয়ে হয়ে গেল আর কি। হ্যাঁ, যে শীর্ষ প্রান্তে অস্কুলাম নামে একটি বড় প্রান্তিক ছিদ্রপথে দেহের বাইরে উন্মুক্ত হয়, এই অস্কুলামটা মনে রাখতে পারবো। আর অতে হলো অস্টিয়া নামক অসংখ্য ছিদ্রযুক্ত। নিতে মনে রাখতে পারবো, নিতে, হ্যাঁ, বৈশিষ্ট্যপূর্ণ নালীতন্ত্র বিদ্যমান, বৈশিষ্ট্যপূর্ণ নালীতন্ত্র বিদ্যমান। হ্যাঁ বলো, কি পাওনি? পাচ্ছ না? ও আচ্ছা, এই দেখো 3 নম্বরে আছে, 3 নম্বরে দেখো, 3 নম্বর অতে হলো 3 নম্বর, পাইছো? 3 নম্বর পয়েন্টে যাও, পাচ্ছ না? হ্যাঁ, তারপরে হলো আরেকটা অতে বললাম অস্কুলাম, এই যে অস্কুলাম, এই যে 7 নম্বরে আছে অস্কুলাম। তারপরে হলো নিতে, হ্যাঁ, নিতে, নিতে কিন্তু দুইটা হয়। নিতে দেখো, একটা নিতে হয় নালীতন্ত্র, বৈশিষ্ট্যপূর্ণ নালীতন্ত্র বিদ্যমান, আরেকটা নিতে পূর্ণাঙ্গ প্রাণীরা নিশ্চল। পূর্ণাঙ্গ প্রাণীরা নিশ্চল, পূর্ণাঙ্গ প্রাণীরা কি নিশ্চল, পাইছো কি? 8 নম্বরে, 8 নম্বরে। আর স্পিন, স্পিনে কিন্তু কিউ দিতে হবে, কিউ না, এটা কিউ হবে, কিউ 3টা হবে। দেখো, একটা হলো স্পিকিউল নামক অসংখ্য চুলময় ক্ষুদ্র কাটা, অথবা আরেকটা স্পঞ্জিন, স্পঞ্জিন আছে না? আচ্ছা, আরেকটা কি স্পঞ্জশীল, 7 নম্বরে আছে, নালীতন্ত্র দেহের ভিতরে অবস্থিত স্পঞ্জশীল নামে বস্তুস্থ গহ্বরে মিলিত হয়। তাহলে সৃজনশীলের জন্য আসলে বৈশিষ্ট্য 5টা মুখস্থ করলে হবে সৃজনশীলের জন্য। হ্যাঁ, আর এমসিকিউর জন্য সকল বোল্ড করা অক্ষরগুলো লাগবে। হ্যাঁ, এই জন্য এই ছন্দটা হয়ে গেল। এবার দেখো, এরপরে আমরা আসি নিটারিয়া পর্ব। নিটারিয়া নিম্ন দিকে আস্তে আস্তে উপরের দিকে আসছে, আমরা নিম্ন দিকে আস্তে আস্তে উপরের দিকে আসছি। হ্যাঁ, নিচের দিক থেকে উপরের দিকে। তো দেখো, নিটারিয়া পর্বের এরা হলো দ্বিস্তরী প্রাণী বলা হয়, কারণ এদের হলো 2টা স্তর থাকে। একটা হলো অ্যাক্টোডাম ভ্রূণ অবস্থায়, আর ভ্রূণ অবস্থায় হলো অ্যানোডাম। তো এই জন্য এদেরকে দ্বিস্তরী প্রাণী বলে। এখান থেকে আমাদের যেটা লাগবে সেটা হলো শেষ 3 লাইন লাগবে। নিডারিয়ান প্রাণীদের সমুদ্রের ফুল বলা হয়। তো এটা জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে আসে যে দেখো, প্রবাল ও প্রবাল প্রাচীর গঠনকারী প্রাণীরা এই পর্বের সদস্য, এই জন্য নিডারিয়ান প্রাণীদের সমুদ্রের ফুল বলে। এটা কয়ের জন্য পড়ে রাখবা। সমুদ্রের ফুল কেন বলে আমি একটু বলছি, বিশ্লেষণ করছি। তবে হলো কয়ের জন্য এটা, যে প্রবাল ও প্রবাল, এটা করো, মানে দাগায় দাও, প্রবাল ও প্রবাল গঠনকারী প্রাণীরা এই পর্বের সদস্য, এই জন্য নিডারিয়ান প্রাণীদের সমুদ্রের ফুল বলা হয়। নিডারিয়ান প্রাণীদের সমুদ্রের ফুল বলা হয়। তো আসলে সমুদ্রের ফুল বলা হয় কেন? সমুদ্রের ফুল বলা হচ্ছে এই কারণে যে এরা হচ্ছে দেখতে আর কি, নিডারিয়া পর্ব যেই জায়গায় থাকে আর কি, তারা হচ্ছে প্রবাল তৈরি করে। প্রবাল বলতে কিন্তু বোঝায় রত্ন সদৃশ। প্রবালের বাংলা হতো রত্ন সদৃশ। হ্যাঁ, যে যেমন তোমরা হলো সেন্ট মার্টিন দ্বীপের নাম শুনছো, সেন্ট মার্টিন দ্বীপে অনেক প্রবাল পাথর আছে, দেখতে খুব সুন্দর না? তো এই জন্য এদেরকে বলা হয় রত্ন সদৃশ, রত্নের মতো, খুবই সুন্দর। এই জিনিসগুলা তৈরি করে কে জানো? এই নিডারিয়া পর্বের প্রাণীরা। এরাই কিন্তু এই সমস্ত পাথর তৈরি করে। কিভাবে তৈরি করে দেখো, কিভাবে তৈরি করে, কিভাবে তৈরি করে? এরা তৈরি করে এভাবে যে, মনে করো এটা একটা নিডারিয়া পর্ব, যেমন হাইড্রা আছে নিডারিয়া পর্বে, এটা মনে করো একটা নিডারিয়া পর্ব। এখন
এই নিডারিয়া পর্বের তল দিয়ে পাদদেশ দিয়ে, হ্যাঁ তল দিয়ে মানে পাদদেশ, তলদেশকে বলা হয় পাদদেশ। এর অর্থই না যে পাদ মারে এরকম কিছু না, হ্যাঁ। তো এই পাদদেশ দিয়ে তাই হচ্ছে না। আচ্ছা, তো এই পাদদেশ দিয়ে তোমার হচ্ছে কি করে, ক্যালসিয়াম কার্বনেট ক্ষরণ করে, প্রচুর পরিমাণে ক্যালসিয়াম কার্বনেট ক্ষরণ করে। তো ক্ষরণ করতে 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 এক পর্যায়ে যখন এর হায়াত শেষ, এ যখন মারা যায়, এখানে আবার নতুন আবার নিডারিয়া পর্ব আসে আবার ওই মানে ক্যালসিয়াম কার্বনেট ক্ষরণ করে। এই ক্যালসিয়াম কার্বনেটই এক পর্যায়ে তোমার এরকম পাথর হয়ে যায়, দেখতে খুব সুন্দর পাথর। তাহলে এরা এই পাথরগুলো এত সুন্দর দেখে ফুলের মতো লাগে, তাই এদেরকে বলা হয় সমুদ্রের ফুল। সমুদ্র অঞ্চলে এটা হয়, যেমন সেন্ট মার্টিন দ্বীপ ওখানে হয়েছে, তো এদেরকে বলা হয় সমুদ্রের ফুল। এখন বলছে পৃথিবীর প্রবাল প্রাচীরগুলোতে সামুদ্রিক প্রজাতির 25% বাস করে। এমসিকিউ, প্রবাল প্রাচীর তাই পৃথিবীর অন্যতম রত্নভাণ্ডার হিসেবে পরিচিত এবং সমুদ্রের রেইন ফরেস্ট বলা হয়। এটা একটু ব্যাখ্যা লাগবে, রেইন ফরেস্ট কেন বলে? রেইন ফরেস্ট এই কারণে বলে, এটা একটু শুনে রাখো, বইয়ে লেখা নাই কিন্তু এটা ক্ষয়ের জন্য দিতে পারে। যদি বলে নিডারিয়া পর্বতদেরকে রেইন ফরেস্ট বলা হয় কেন, এটা কিন্তু ক্ষয়ের জন্য, হ্যাঁ সরাসরি বইয়ে উত্তর নাই। এটা খালি মনোযোগ দিয়ে শুনবা আর ব্রেনের মধ্যে সেভ করে নেবা, ঠিক আছে? ব্রেনে সেভ করলেই হবে, অত খাতায় সব কিছু সেভ করা লাগবে না, ব্রেনে সেভ করে নেবা তাহলে মানে ব্রেনে লিখে রাখো। তো খালি মনোযোগ দিয়ে শোনো, তাহলে মনে থাকবে। হ্যাঁ, সেভ করার ইয়ে নাই, ফোল্ডার ভাঙা নাই, ও কলম নাই। আচ্ছা, তো না এখন ফোল্ডার অনেক সময় ফাঁকা থাকে না, কারণ অন্যান্য অনেক কিছু ঢুকাই দেখা যায় পড়াশোনার জন্য আর কোনো স্পেসই নাই। হ্যাঁ, ফোল্ডার মানে অনেক ভারী হয়ে গেছে, এরকম হয় না। আচ্ছা শোনো, ব্যাপারটা কি তাহলে একটু মনোযোগ দিয়ে শোনো। রেইন ফরেস্ট কেন বলা হয়? রেইন ফরেস্ট মানে কি? বৃষ্টির বন না? রেইন ফরেস্ট মানে বৃষ্টির বন। তো নিডারিয়া পর্বতের সাথে বৃষ্টির কি সম্পর্ক? বৃষ্টির সম্পর্ক এই কারণে যে বনের ভিতরে, হ্যাঁ সেটা সুন্দরবন হোক বা আফ্রিকার আমাজন বন হোক, যে বনই হোক, বনের ভিতরে যে জায়গাতে বেশি বৃষ্টিপাত হয় সেখানে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ জন্মায়। যে জায়গায় বেশি বৃষ্টিপাত হয় সেখানে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ বেশি জন্মায়। এখন নিডারিয়া পর্বত যে জায়গায় থাকে সেই জায়গাতেও বিভিন্ন ধরনের প্রজাতির প্রাণীগুলা সেখানে হয়, থাকে। কেন থাকে? কারণ নিডারিয়া পর্বতরা প্রবাল পাথর তৈরি করে না, প্রবাল পাথরে অসংখ্য ছিদ্র থাকে। ওই ছিদ্রের মধ্যে বিভিন্ন প্রজাতির যারা আর কি ছোট ছোট প্রাণী, তারা হলো যেমন পরিফেরা, এরাও কিন্তু ওর মধ্যে ঢুকে থাকে, ওর মধ্যে আশ্রয় নিয়ে থাকে, ওই পাথরের মধ্যে আশ্রয় নিয়ে থাকে। তো এই জন্য নিডারিয়া পর্বতদেরকে বলা হয় রেইন ফরেস্ট। কে কে বুঝেনি বলো, না বুঝলে আমি আবার আরেকবার বলি। যে প্রথম কথা হলো বনের ভিতরে যে জায়গায় খুব বেশি বৃষ্টিপাত হয় সেই জায়গাতে বৃষ্টি হওয়ার কারণে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ জন্মায়, তো সেটাকেও কিন্তু আমরা রেইন ফরেস্টই বলি, বুঝছো? মানে তার মানে বোঝাচ্ছে ফরেস্ট মানে বন, বৃষ্টির বন বলা হয় বা বাড়ি বন বলা হয়। এখন নিডারিয়া পর্বত যেখানে থাকে সেই জায়গায় আবার বিভিন্ন প্রজাতির প্রাণী জন্মায়, বিভিন্ন ধরনের প্রাণী আশ্রয় নিয়ে থাকে। তো নিডারিয়া যেখানে থাকে সেখানে বিভিন্ন প্রজাতির প্রাণী কেন আসে? কারণ নিডারিয়া পর্বত অসংখ্য প্রবাল পাথর তৈরি করে রাখছে, আর প্রবাল পাথরের মধ্যে ঘর আছে, মানে ছোট ছোট ছিদ্র আছে। তো ওই ছিদ্রকে আশ্রয়স্থল মনে করে বিভিন্ন প্রজাতির প্রাণীরা, ছোট ছোট যেগুলো প্রাণী, বেশিরভাগ এককোষী প্রাণী, এরা তোমার ওই প্রবাল পাথরের ভিতরে ঢুকে থাকে। তাহলে নিডারিয়ার কারণেই তো বিভিন্ন প্রজাতির প্রাণী ওখানে থাকতে শুরু করছে না? সেই জন্য ওইটার সাথে তুলনা করে যে উদ্ভিদ যেমন হলো বৃষ্টি হলে সেখানে বেশি ধরনের উদ্ভিদ জন্মায়, আবার এখানে নিডারিয়া থাকার কারণে বেশি প্রজাতির প্রাণী বাস করতে শুরু করছে, তাই নিডারিয়া পর্বতদেরকেই বলা হচ্ছে রেইন ফরেস্ট। বুঝুনি? এই বলো, কারো কোনো সমস্যা আছে কিনা বলো? সমস্যা আছে? এটুকু জবাই বুঝতে পেরেছো তো? কোনো কোশ্চেন? দুইবার বললাম তো। আর হ্যাঁ, পড়াশোনাকে গল্পের মতো ভাবতে হবে। হ্যাঁ, পড়াশোনাকে গল্পের মতো ভাবতে হবে, গল্পের মতো ভাবলে তোমার এটা মনে থাকবে। পড়াশোনাকে যদি তুমি কঠিন, তাই না, কঠিন কিছু মনে করো তাহলে ব্রেন কিন্তু সেভ করতে চাইবে না। ব্রেন কি করতে চাইবে না? সেভ করতে চাইবে না। আচ্ছা দেখো, এবার আমরা চলে আসি এখানে বৈশিষ্ট্যের মধ্যে কি কি বিষয়গুলো আছে। বৈশিষ্ট্যের মধ্যে বলা হচ্ছে এরা টিস্যু মাত্রার বহুকোষী
অরিও। এটা কিন্তু বোর্ড পরীক্ষায় আসছে, নিডার পর্বের বৈশিষ্ট্য রাজশাহী বোর্ড 17 সালে, নিডার পর্বের মানে নিডার পর্বের বৈশিষ্ট্য রাজশাহী বোর্ড 17 সালে আসছে। টিস্যু মাত্রার বহুকোষীয় অরিও প্রতিসম প্রাণী। অরিও প্রতিসম মানে কাউকে লম্ব অক্ষ বরাবর যদি অনেকবার সমানভাবে ভাগ করা যায়, যেমন এই প্রাণীকে লম্ব অক্ষ বরাবর অনেকবার সমানভাবে ভাগে তুমি ভাগ করতে পারবে, তাহলে এটাকে বলা হবে অরিও প্রতিসম। কাউকে যদি লম্ব অক্ষ বরাবর অনেকবার সমান ভাগে ভাগ করা যায়, তাহলে এটাকে বলা হয় অরিও প্রতিসম। বুঝতে পেরেছো? আচ্ছা, তো এখন বলছে যে এরা হলো এই অরিও প্রতিসম। দেহপ্রাচীর দ্বিস্তরী কোষযুক্ত বা ডিপ্লোব্লাস্টিক। বাইরের স্তরটি এপিডার্মিস আর ভিতরের স্তরটি গ্যাস্ট্রোডার্মিস। ব্যাপারটা কি? ডিপ্লোব্লাস্টিক, ওই যে ব্লাস্ট, কোন জায়গায় যদি ব্লাস্ট শব্দ থাকে তাহলে বুঝবে এটা অপরিণত কোষ, মানে ধ্বনি অবস্থার কোষ। এটা মানে হলো অপরিণত কোষ। এটা মানে কি? অপরিণত কোষ। অপরিণত কোষ, এটা মানে কি? অপরিণত কোষ। ঠিক আছে? আচ্ছা, এখন অপরিণত অবস্থায়, ধ্বনি অবস্থায় এদের দুইটা কোষের স্তর দেখা যায়। একটা কোষের স্তর, মনে করো এরকম দুইটা কোষের স্তর, এটা একটা কোষের স্তর, এটা একটা কোষের স্তর ধ্বনি অবস্থায়, হ্যাঁ, আর এর নিচে আরেকটা কোষের স্তর, এটা মনে করো আরেকটা কোষের স্তর। এরকম দুইটা কোষের স্তর ধ্বনি অবস্থায় দেখা যায়। তো ধ্বনি অবস্থায় তো আসলে অপরিণত কোষ, ব্লাস্ট মানে অপরিণত কোষ, তাহলে এই অপরিণত কোষগুলোর নামও হয়েছে এরকম, একটা নাম এপিডার্মিস, এপিডার্মিস না এপিডার্ম, আর আরেকটা হলো এন্ডোডার্ম। কিন্তু কিন্তু এরা যখন পরিণত হয়ে যায়, তখন কিন্তু এটার নাম আর এপিডার্ম থাকে না, তখন অ্যাক্টোডার্ম, তখন নাম হয়ে যায় অ্যাক্টোডার্ম। পরিণত অবস্থায় কি? অ্যাক্টোডার্ম। এটার নাম গ্যাস্ট্রোডার্ম, অ্যাক্টোডার্মিস, গ্যাস্ট্রোডার্মিস। আচ্ছা, ডার্ম মানে ত্বক, আর ডার্মিস মানে যে ত্বকীয় স্তর। ডার্মিস মানে ত্বকীয় স্তর, আর ডার্ম মানে শুধু ত্বক, আর এটা ত্বকীয় স্তর। যেমন এখানে তো দুইটা কোষের স্তর আছে, এদের মধ্যে এই যে বাইরের দিকে আছে, এই যে বাইরের দিকে মনে করো এপিডার্মিস, বাইরের দিকে আছে এপিডার্মিস, এটা বাইরের দিকে এপিডার্মিস, হ্যাঁ, মনে করো। এরপরে আরেকটা কোষের স্তর, এখানে আরেকটা কোষের স্তর, এটা মনে করো এটা আরেকটা কোষের স্তর, হ্যাঁ, আরেকটা কোষের স্তর, এটা হলো গ্যাস্ট্রোডার্মিস, এটা হলো গ্যাস্ট্রোডার্মিস, এটা হলো গ্যাস্ট্রোডার্মিস, এই মনে করো গ্যাস্ট্রোডার্মিস। এখন কথা হলো, এখন দেখো ধ্বনি অবস্থায় যখন ধ্বনি ছিল তখন এপিডার্ম, আচ্ছা, তাহলে অ্যাক্টোডার্ম, এটাকে এপিডার্ম বা অ্যাক্টোডার্মও বলা হয়, অ্যাক্টোডার্ম। আর এটাকে বলা হয় এন্ডোডার্ম, এটা তো এন্ডোডার্ম বললাম, এটাকে অ্যাক্টোডার্ম বলা হয়। ডার্ম মানে ত্বক, আর ডার্মিস মানে ত্বকীয় স্তর, ডার্মিস মানে ত্বকীয় স্তর। তো এখানে দেখো কি বলছে যে ডিপ্লোব্লাস্টিক মানে দুই স্তর, ডিপ্লো মানে দুই, ব্লাস্ট মানে অপরিণত, মানে দুইটা স্তর, অপরিণত কোষের স্তর। একটা হলো এপিডার্মিস, ভিতরেরটা হলো বা কিছু একটা ভালোই ধরেছে। ভিডিও থেকে একটু কেটে দিয়ে। ও আচ্ছা, ইয়ে হলো। আচ্ছা, এখন বলা হচ্ছে এই দুই স্তরের মাঝে, এই দুই স্তরের মাঝে একটা আরেকটা স্তর থাকে যারা অকোষীয়, যারা কি অকোষীয়। এই অকোষীয় স্তরের নাম হলো মেসোগ্লিয়া, মেসোগ্লিয়া। মেসো মানে কি মাঝে, গ্লিয়া মানে কি আঠা, মাঝে আঠালো উপাদান, এরকম কিছু বোঝায়, হ্যাঁ। মেসো মানে মাঝে, গ্লিয়া মানে আঠালো,
আঠালো স্তর, আঠালো বা আঠালো স্তর। এখন এই 2 নম্বরটা আশা করি বুঝতে পারবা। 2 নম্বরটা কি বুঝতে পারছো কিনা একটু করে দেখো। 2 নম্বর পয়েন্টটা আজকে অনেকেই আসেনি, আজকে এটুকু শেষ করবো। একটু 2 নম্বর পর্যন্ত বোঝা হয়েছে কিনা বলো আগে। 2 নম্বর স্তর বুঝতে পারছো? তাহলে আজকে এই পর্যন্ত শেষ করতেই, কারণ হলো একটু পিকনিক নিয়ে তোমাদের